দেখো আলোর প্রতিফলনে গত এটা আমরা আলোর প্রতিফলন কাকে বলা হয়, তারপর প্রতিফলনের সূত্র, হ্যাঁ, তারপর কি পড়েছিলাম, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিবিম্ব এবং তাদের প্রকারভেদ, এগুলি পড়েছিলাম, তাই না? তো আজকে পড়বো কোনো ধরনের যে আলোর যে প্রতিফলন হয় যে তলের মধ্যে এসে পড়ে সেই তলটা কিরূপ হতে পারে। একটা পড়েছিলাম সমতল, তাই না? আরেকটা হতে পারে বক্র। এই বক্র হলে কি কি হতে পারে, দরজা লাগিয়ে দাও। যদি একটা আমরা ধরে নাও একটা গোলক কনসিডার করলাম, গোলক একটা, হ্যাঁ, এখন এই যে গোলকটা রয়েছে তাকে যদি আমরা মাঝখান দিয়ে টুকরো করি, দেখো সাপোজ এভাবে টুকরো করলাম, কেটে দিলাম, তাই না? কাটলে কেমন হয়, এরকম একটা তল আসে, এরকম একটা তল আসে, তাই তো? এই টুকরো কেটে দিলে এরকম একটা আসবে, এরকম একটা আসবে, তাই না? তাহলে এই যে দুটো তল তাদের মধ্যে যদি আমরা আলোটা ফেলি তার বাইরের দিকে, অথবা ফেলতে পারি কোন দিকে, ভেতরের দিকে। ধরলাম যে তার ভেতরের জায়গাটাকে আমরা কালার করে দিলাম, পারদের প্রলেপ দিয়ে দিলাম, এক্ষেত্রে বাইরের দিকটা আমরা পারদের প্রলেপ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি কি করলাম, তার এই পিঠের মধ্যে এনে আমরা আলোক রশ্মি ফেললাম, ঠিক আছে? আরেকটা হতে পারে কি, তার ভেতরের পিঠের মধ্যে এসে আমরা আলোক রশ্মিটা ফেললাম। দুটো কন্ডিশন এখানে, তাই না? তো যদি ওই গোলকের কোনো অংশের এই বাইরের জায়গাটাকে আমরা ইউজ করে থাকি তখন এটাকে বলা হয় যে দর্পণ, উত্তল দর্পণ, ঠিক আছে? আর এটাকে যদি আমরা ভেতরের জায়গাটাকে আমরা ইউজ করে থাকি তখন তাকে বলি আমরা কি, অবতল দর্পণ, ঠিক আছে? এটা হবে কি, উত্তল দর্পণ, আর সেটা হবে অবতল দর্পণ। ক্লিয়ার? তো উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক তার মধ্যে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি দর্পণ জিনিসটা কি, তাই তো? দর্পণ কি? দর্পণ বলতে আমরা বুঝবো এমন একটি তল যেটা মসৃণ হবে এবং যার মধ্যে আলোক রশ্মি পড়লে তার নিয়মিত প্রতিফলন হবে, ঠিক আছে? দর্পণ মানে তার তলটা কেমন হতে হবে, তল হবে কি বলো, মসৃণ, এবং তার মধ্যে যে আলোক রশ্মি এসে পড়বে সেগুলি কিরূপ প্রতিফলন হতে হবে, নিয়মিত, মসৃণ হবে এবং নিয়মিত নিয়মিত প্রতিফলন হবে। এই দুটো কন্ডিশন তোমরা মনে রাখবে। যদি শর্ট কোশ্চেন আসে দর্পণ কি, আমরা সহজ সরল ভাষায় বলতে পারবো দর্পণ হলো এমন একটি, এটা মসৃণ তল, দর্পণ হলো এমন একটি মসৃণ তল যার মধ্যে আলোক রশ্মি পড়লে তাদের নিয়মিত প্রতিফলন ঘটে। ক্লিয়ার নেই? বলতো কি বললাম, দর্পণ মানে কি আমরা বুঝবো, যার মধ্যে এমন একটি মসৃণ তল যার মধ্যে আলোক রশ্মি পড়লে তার নিয়মিত প্রতিফলন ঘটে, সে হলো কি, দর্পণ, ঠিক আছে? এবার সেই দর্পণ হতে পারে সমতল দর্পণ, হতে পারে উত্তল দর্পণ, হতে পারে অবতল দর্পণ। তো সমতল দর্পণ সম্পর্কে আমরা জানি, আমরা গত এটা বলেছিলাম সবকিছু। আজকে পড়ব উত্তল এবং অবতল দর্পণ সম্পর্কে, হ্যাঁ? তো উত্তল দর্পণ কাকে বলে, দেখো উত্তল দর্পণ কাকে বলে অ্যাকচুয়ালি বলো তো, এই যে কার্ভ জিনিস নিলাম, জায়গাটা সার্কেল আছে, এটা কার অংশ, গোলকের না? এটা হলো গোলকের কোনো একটা অংশ যার কোন জায়গাটা ইউজ করছি আমরা, ভেতরেরটা না বাইরেরটা, বাইরেরটা। কোনোটা গোলকের অংশ বিশেষ যার বাইরের অংশটা আমরা ব্যবহার করছি কি হিসাবে, প্রতিফলক তল হিসাবে, তখন তাকে আমরা বলবো উত্তল দর্পণ। আর যদি কোনো গোলকের অংশ বিশেষের ভেতরের জায়গাটা আমরা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করে থাকি তখন তাকে বলবো আমরা কি,
অবতল দর্পণ। ঠিক আছে, প্রায় সময় দেখবে তোমাদের শর্ট কোশ্চেন আসে যে দর্পণের মেরু বলতে আমরা কি বুঝি। কি বলতে পারে? দর্পণের মেরু বলতে আমরা কি বুঝি? এটা হবে, দেখো, যদি তোমাদেরকে বলে যে দর্পণের মেরু কি, দেখো কনসেপ্টগুলি যদি তোমরা বুঝে নাও তাহলে তো পড়া দরকার নেই। দর্পণের মেরু বলতে বোঝানো হয় এটা কি, এটা গোলীয় দর্পণ না? আর তাকে কেন গোলে বলা হয়? কারণ গোলক থেকে এসেছে সে, তাই তাকে বলি আমরা কি, গোলীয় দর্পণ। ওই গোলীয় দর্পণের মধ্যবর্তী, গোলীয় দর্পণের মধ্যবর্তী যদি কোনো একটা আমরা পয়েন্ট কনসিডার করি, সেটা হলো তার দর্পণের মেরু। ঠিক আছে, গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় তার মেরু। শেষ। দর্পণের মেরু বলতে আমরা কি বুঝি, বলবো কি, মধ্যবিন্দুকে বলা হয় তার মেরু। শেষ। এখন যদি তোমাদেরকে বলে বক্রতা কেন্দ্র কি, বা বলতে পারে বক্রতা ব্যাসার্ধ কি, বক্রতা কেন্দ্র কি এবং বক্রতা ব্যাসার্ধ। তাহলে যেমন উত্তল দর্পণ হতে পারে বা অবতল দর্পণ হতে পারে, তারা উল্লেখ করে বলতে পারে যে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র বলতে কি বোঝো, অথবা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বলতে কি বোঝো। তাহলে অ্যাকচুয়ালি এই যে বক্রতলগুলি, এগুলি তাদের উৎপত্তি কোথা থেকে? এই যে তলগুলি আসলো, ওই কোন জায়গা থেকে আসলো? ওই যে গোলক থেকে না? ওই গোলকের যে কেন্দ্র ছিল, গোলকের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রই হলো তার বক্রতা কেন্দ্র। যদি বলে বক্রতা কেন্দ্র বলতে আমরা কি বুঝি, বলবো কোনো গোলীয় দর্পণ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় তার বক্রতা কেন্দ্র। শেষ। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় তার কি, বক্রতা কেন্দ্র। এখন যদি বলে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র বলতে কি বুঝো, সোজা কথা বলবো, উত্তল দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় তার উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র। যদি বলে বক্রতা ব্যাসার্ধ কি, সেম কনসেপ্ট। দেখো ব্যাসার্ধ এটা না, এটাই তো। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় তার বক্রতা ব্যাসার্ধ। শেষ। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলতে কি বুঝো, উত্তর কি বলবো? কোনো অবতল দর্পণ, বলো, যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলা হয় অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। পারবে? কনসেপ্ট ক্লিয়ার নেই? নেক্সট, তারপরে এটা আসে যে প্রধান অক্ষ কি। এই পয়েন্টগুলো তোমরা পড়েছিলে, পেয়েছিলে, অক্ষটা জিনিসটা কি। দেখো, যদি আমরা একটা অবতল দর্পণ কনসিডার করি, যার পেছনের জায়গাটার মধ্যে আমরা পারদের প্রলেপ দিয়ে দিলাম, ঠিক আছে, দেখো তার মেরু তো এটা, তাই না? এই দর্পণের মধ্যবিন্দু এটা মেরু। আবার দেখো বাস্তবে এই যে একটা অবতল দর্পণ আমরা নিলাম, সে কার অংশ? গোলকের অংশ না? তাহলে আমি যদি মনে ভাবতাম যে এটা গোলক ছিল, অ্যাকচুয়ালি গোলক ছিল, তাহলে ওই গোলকের যে কেন্দ্রবিন্দু ছিল, ঠিক না, যে গোলকটা নিলাম আমরা, এই গোলকের কেন্দ্রবিন্দু তারই তো অংশ নিলাম আমরা, এটা ওই গোলকের কেন্দ্র আর এই দর্পণের যে মেরু, তাদের মধ্যবর্তী সংযোজক সরলরেখা, এইটা হলো তার প্রধান অক্ষ।
তাহলে দর্পণের প্রধান অক্ষ বলতে আমরা কি বুঝি? দর্পণের কি মেরু, দর্পণের মেরু। আর কার এটা? হ্যাঁ, গোলকের কি কেন্দ্র। দর্পণের মেরু এবং গোলকের কেন্দ্র, তাদের সংযোজক সরলরেখাকে বলা হয় কি প্রধান অক্ষ। মনে থাকবে, ঠিক তো? গোলকের কেন্দ্র এবং দর্পণের মেরুর মধ্যবর্তী যে সংযোগ সরলরেখা তাকে বলি আমরা কি প্রধান অক্ষ। এখন দেখো কথা হলো, প্রধান অক্ষ চলে গেল, বক্রত ব্যাসার্ধ গেল, কেন্দ্র গেল এবং মেরু গেল। মেইন যে কনসেপ্টগুলো ছিল হয়ে গেল, ঠিক আছে? এখন নেক্সট তোমাদের যেটা করতে হবে, দেখবে যে বলতে পারে অনেক সময় একটি দর্পণ, যখন একটা দর্পণ হবে, ভালো দর্পণের গুণগুলি কি কি? খুব ভালো একটা দর্পণ হতে গেলে তার কি কি গুণ থাকতে হয়, ঠিক আছে? একটা ভালো স্টুডেন্ট হওয়ার জন্য কি গুণ থাকতে হয়? সারাদিন মোবাইল টিপতে হয় আর ঘুমাতে হয়, তাই নাকি? তাহলে ভালো দেখো, একটি ভালো দর্পণ হওয়ার জন্য তার যে গুণগুলো থাকতে হয় সেগুলি হলো, তার যে তলটা থাকবে সেটা মসৃণ হতে হবে, ঠিক আছে? প্রথম হলো কি, তলটা কি হতে হয়? তল মসৃণ। দেখো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, তাহলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তল মসৃণ হবে। নেক্সট হবে আপতিত আলোক রশ্মি। আপতিত আলোক রশ্মির খুব কম পরিমাণ শোষিত হবে। এই দুটো গুণ থাকলে আমরা তাকে বলতে পারি ভালো দর্পণ, ঠিক আছে? ফার্স্ট হলো, ভালো দর্পণ হওয়ার জন্য তার প্রতিফলক তলটি মসৃণ হওয়া দরকার, যেন তার নিয়মিত প্রতিফলন করতে পারে। এক নম্বর হয়ে গেল। 2 নম্বর বলবো, ওই তলের মধ্যে যে পরিমাণ আলোক রশ্মি এসে আপতিত হয়, সেই আপতিত আলোক রশ্মির খুব কম পরিমাণ ওই তল দ্বারা শোষিত হতে হবে। যদি বেশি পরিমাণ শোষিত হয় কি হবে? ছবিটাকে অস্পষ্ট বা ঘোলা দেখা যাবে। আর যত বেশি পরিমাণ বিকিরণ হবে তত বেশি ছবিটা উজ্জ্বল এবং স্পষ্ট হবে, ঠিক আছে? তোমরা কি বুঝলাম? একটা ভালো দর্পণের জন্য কি কি গুণ থাকতে হয়? তল মসৃণ হতে হবে এবং আপতিত আলোক রশ্মির কিছু অংশ খুব কম পরিমাণ শোষিত হতে হবে, বাকি সবটা কি করতে হবে? বিকিরণ করতে হবে বা প্রতিফলিত করতে হবে, ঠিক আছে? সেটা হলো একটা ভালো দর্পণের গুণাবলী, ঠিক আছে? এখন পরবর্তী কনসেপ্ট যেটা পড়বে তোমরা, যে দেখবে মুখ্য ফোকাস থাকে না? মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস বলতে আমরা কি বুঝি? নাম্বার 6, মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস বলতে কি বুঝি? দেখো, মুখ্য ফোকাস বলতে বোঝানো হয়, সে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, আমি যে ছবিটা ড্র করব ওইটা আমার সাথে সাথে তোমরা বলবে, তাহলে মুখ্য ফোকাসের ডেফিনেশন চলে আসবে। ফার্স্ট আমরা বলবো কি, সেটা হতে পারে অবতল দর্পণের জন্য হতে পারে, অবতল হতে পারে, অথবা উত্তল দর্পণও হতে পারে, ঠিক আছে? হয়তো অবতল দর্পণ বলতে পারে বা উত্তল দর্পণ বলতে পারে, অথবা উত্তল অবতল কিচ্ছু বলো না, শুধু বললো মুখ্য ফোকাস বলতে কি বুঝো, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বলতে কি বুঝো। সবগুলি উত্তর আমি চিত্র ড্র করবো, চিত্রের মধ্যে আছে। প্রথম হলো অবতল শিখবো, উত্তল শিখবো। প্রথম অবতল,
একটা অবতল দর্পণ আঁকলাম। এটা কি অবতল দর্পণের প্রধান অক্ষ। এটা যদি প্রধান অক্ষ থাকে, প্রধান অক্ষ লিখে দাও, মনে থাকবে প্রধান অক্ষ। তাহলে এইগুলি কি বলতো আলোক রশ্মি কোথায় পড়লো এসে? দর্পণে পড়লো। দর্পণ নাম দিলাম এম ও এম প্রাইম। তাহলে এই যে আলোক রশ্মিগুলি আছে এগুলি দর্পণের মধ্যে এসে পড়লো, যে সে কিভাবে পড়লো? প্রধান অক্ষের সমান্তরালভাবে, তাই না? তো প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোক রশ্মি গুচ্ছ অনেকগুলো আসে, তো তাই গুচ্ছগুলো আলোক রশ্মি গুচ্ছ কোথায় পড়লো এসে? দর্পণ। দর্পণে পড়ার পর কি হয়? তার প্রতিফলন। এটা আসবে কোন দিকে? এদিকে। এটা যাবে কোন দিকে? এদিকে। তার ডিরেকশন এদিকে, তার ডিরেকশন এদিকে। আর বলছি প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত কি আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে, দেখো দর্পণ দ্বারা কি হয়েছে? প্রতিফলিত হয়েছে। হওয়ার পর দেখো এই প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। ওই যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হলো তার মুখ্য ফোকাস। তাহলে ডেফিনেশনটা কি আসলো? অবতল দর্পণে বলেছে, তো বলবো অবতল দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে কি হয়? মিলিত হয়। ওই বিন্দু কি বলা হয়? তার মুখ্য ফোকাস। আর এটা যদি অবতল না হয় উত্তল হতো তাহলে কেমন হতো? ধরে নাও এটা হলো উত্তল দর্পণ, সেটা হলো প্রধান অক্ষ, তাই না? এখন দেখো ধরলাম আমরা অনেকগুলো আলোক রশ্মি এসে পড়লো, যেমন একটা আসলো এই দিক থেকে, একটা আসলো এই দিক থেকে। উত্তল দর্পণের ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে কি নিচের দিকে আসলে উপর দিকে যায়? উপর দিকে। কার্ভ তো আমি এটা এরকম রাখলাম, যদি একটা বলে ড্রপ খাই এখানে, সেটা নিচে আসবে না, দিয়ে বাউন্স করবে না। তো সে যাবে কোন দিকে? এই দিকে। আর সে যাবে কোন দিকে? এই দিকে। দেখো হলো। এখন এই প্রতিফলিত রশ্মিগুলি কি একটাকে একটা ছেদ করে? করে না। কিন্তু আমরা যদি ইমাজিন করি যে রশ্মিগুলি এদিক থেকে আসছে, এরকম ইমাজিন করতে পারি না আমরা? ইমাজিন করলে ওই দর্পণের পেছনে, ঠিক আছে, ভিতরের দিকে একটা জায়গাতে তারা ইন্টারসেক্ট করে, মিলিত হয়। ওই পয়েন্টে বলা হয় তার কি মুখ্য ফোকাস। এবার এক্ষেত্রে তো আমরা ডাইরেক্ট দেখতে পাই যে মিলিত হয়েছে। মিলিত হয়েছে না হচ্ছে বলে মনে হচ্ছে? হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে উত্তল দর্পণের সময় আসবে কি? মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, অথবা অবতল বলে কি বলবো? মিলিত হয়েছে। এই দুটোই কনসেপ্ট। তাহলে আমরা বলে দেবো কি যে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলতে আমরা কি বুঝি? উত্তল দর্পণের প্রধান অক্ষের সাথে কিভাবে সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ বলো দর্পণে আপতিত হওয়ার পর, যে ভাষাটা আসে না, হওয়ার পর কি হবে? প্রতিফলিত হলে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে গিয়ে কি হচ্ছে? মিলিত হচ্ছে বলে মনে হবে। অথবা তোমাদের মনে হবে যে একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। কেউ যদি এদিকে তাকিয়ে থাকে, এখানে কেউ তাকিয়ে আছে, আর এই দিক থেকে তাকিয়ে আছে, তো এই ব্যক্তির কি মনে হবে? আলোক রশ্মিটা কি এদিক থেকে আসছে না এদিক থেকে আসছে? ওর মনে হবে যে এখান থেকে কোথাও থেকে এটা আসছে, তাই না? ওই ব্যক্তির মনে হবে হয়তো এদিকে কোনো জায়গায় আছে, ওখান থেকে এটা আসছে। তার জন্য কি মনে হচ্ছে? অপসৃত হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে? উত্তল দর্পণ দ্বারা প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হলে যদি প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, বা প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়, ওই সেই বিন্দুকে বলা হয় তার মুখ্য ফোকাস। ঠিক আছে? আর যদি কোনো দর্পণ উল্লেখ না করে, অবতল বা উত্তল,
তখন আমরা দুটা বলে দেবো। এভাবে বলবো, কোনো গোলে দর্পণে প্রধানকের সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় প্রধানকের উপর, অথবা প্রধানকের কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই সেই বিন্দুকে বলবো আমরা কি, তার মুখ্য ফোকাস। মনে রাখবে যে দর্পণের মুখ্য ফোকাস একটি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একবার আসে। দর্পণের মুখ্য ফোকাস বলে থাকে, মুখ্য ফোকাস থাকে একটি। এই পয়েন্টটা লিখে নাও, ছোটদের জন্য ইম্পর্টেন্ট, যে একটি গোলদর্পণের কয়টি মুখ্য ফোকাস থাকে। একটি গোলদর্পণের একটি মাত্র মুখ্য ফোকাস থাকে, ঠিক আছে। কিন্তু যদি আসে যে ফোকাস তল বলতে কি বুঝে, ফোকাস তল বলতে কি বুঝে, ফোকাস ফোকাস তল বলতে আমরা কি বুঝি। আবার দেখো, এই যেটা গোলদর্পণ, এটা একটা গোলদর্পণ, তাই না। তাদের এই যে মুখ্য ফোকাস আছে না, মুখ্য ফোকাসের মধ্যে যদি আমরা কোনো একটা তলকে বিবেচনা করি, যেটা মুখ্য ফোকাসের সাথে আছে এবং এই প্রধান অক্ষের সাথে লম্বভাবে দাঁড়িয়ে আছে, এমন হতে পারে। এরকম একটা তল আমরা কনসিডার করলাম, ধরে নিলাম। তাহলে আমাদের বিবেচনা করা তলটা কোথায় আছে, মুখ্য ফোকাসের মধ্যে না, আর প্রধান অক্ষের সাথে কিভাবে থাকবে, লম্বভাবে। কোন গোলদর্পণের মুখ্য ফোকাসের উপর অবস্থিত প্রধান অক্ষের সাথে কেমন লম্বভাবে কোনো তল বিবেচনা করলে সেটি হলো তার কি, ফোকাস। শেষ। কোন গোলদর্পণের ফোকাস বিন্দুতে, ঠিক আছে, প্রধান অক্ষের সাথে লম্বভাবে কোনো একটি তলকে বিবেচনা করা হলে সেটি হলো তার কি, ফোকাস তল। মনে থাকবে, কোন গোলদর্পণে কোথায়, ফোকাস বিন্দুতে, কার সাথে, প্রধান অক্ষের সাথে লম্বভাবে কোনো তলকে, সেটাই হলো কি, ফোকাস তল। শেষ। বারবার রিভাইজ করে নাও, দেখবে ক্লাসের মধ্যে শিখে হয়ে যাবে। কোন গোলদর্পণের ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সাথে লম্বভাবে কোনো তল বিবেচনা করলে সেই তলকে বলা হয় তার কি, ফোকাস তল। তারপর এখন পড়বে তোমরা গৌণ ফোকাস কি, ঠিক আছে। এই মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাস থেকে প্রায় সময় পরীক্ষা আসে, মুখ্য ফোকাস কি বা গৌণ ফোকাস কি। গৌণ ফোকাস কি, দেখো, গৌণ ফোকাস বলতে আমরা বুঝবো ধরে নাও এটার ক্ষেত্রে এটা হলো আমাদের ফোকাস বিন্দুটা, ঠিক আছে। ধরলাম এটা একটা কি, এটা ফোকাস বিন্দু, এবং এই ফোকাস বিন্দুর মধ্যে প্রধান অক্ষের সাথে একটি আমরা তল কনসিডার করলাম, যেটা তল আছে দিকে, ওকে, লম্বভাবে। এখন প্রধান অক্ষের সাথে আনতভাবে, আনত মানে তেসরা জগলে আমরা বাঁকাভাবে, আনতভাবে যদি রশ্মি এসে দর্পণের মধ্যে পড়ে, তখন এই দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর এই ফোকাস তলের উপর কোনো একটা বিন্দুতে দ্বারা মিলিত হবে। এটা আসলে এইভাবে, এটা আসলে মনে করো এইভাবে, এই যে তলটা এফ প্রাইম, এফ মানে এটা ফোকাস ছিল, ফোকাস বিন্দু। আর এই প্রধান অক্ষের সাথে আনতভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর
ফোকাস তলের উপর একটি বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে, সেই বিন্দুকে বলা হয় তার গৌণ ফোকাস। ডেফিনিশন হয়ে গেল যে কোনো গোলক দর্পণের প্রধানকের সাথে কিভাবে এখন আনুতভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ফোকাস তলের কোনো একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে বলা হয় তার গৌণ ফোকাস। আর উত্তল হলে উত্তল কথা বলবে, অবতল হলে অবতল লাগিয়ে দেবে, বাস শেষ কনসেপ্ট ক্লিয়ার। মনে থাকবে প্রত্যেকের? মনে থাকবে কিনা? গৌণ ফোকাস মানে কি? প্রধানকের সাথে আনুতভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ফোকাস তলের উপর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, সেই বিন্দুটি হলো তার কি, গৌণ ফোকাস। এখন লক্ষ্য করো, আমি তো রশ্মিটা ফেললাম এইভাবে, এখানে এসে পড়লো। আমি যদি রশ্মিটা এভাবে না ফেলে আর একটু এদিকে ফেলি, হয়তো এদিকে মিলিত হবে, তাই না? মানে আমি যে ডিরেকশনে আলোক রশ্মি ফেলবো তার উপর ডিপেন্ড করে এই তলের বিভিন্ন জায়গাতে এগুলি ইন্টারসেক্ট করতে পারে। তাই এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হলো, একটি গোলদর্পণের গৌণ ফোকাস কয়টি থাকতে পারে? অসংখ্য। মুখ্য ফোকাস হলো একটি, কিন্তু গৌণ ফোকাস অসংখ্য। তাহলে যে কোনো একটি গোলদর্পণের মুখ্য ফোকাস হলো একটি, আর গৌণ ফোকাস হলো অসংখ্য। মুখ্য ফোকাস গৌণ ফোকাস সম্পর্কে যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না, তাদের কি ক্লিয়ার হয়েছে এখন? কারো কোনো ডাউট আছে? তাহলে এখন আমরা রশ্মি চিত্র কিভাবে আঁকতে লাগে ওইটা শিখবো। মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, রশ্মি চিত্র থাকবে পরীক্ষাতে, ঠিক আছে? হয়তো নিউমেরিক্যাল প্রবলেম আসবে, নয়তো ডাইরেক্ট বলবে যে রশ্মি চিত্র অঙ্কন করো, অথবা বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য কোথায় কোন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হবে সেগুলো লিখতে বলবো। তোমরা কি করো যে এগুলো মুখস্থ করা শুরু করবে, তাই না? আজকে আমরা মুখস্থ করবো না, কিন্তু এই ক্লাসের পর শিখে যাবো, ঠিক আছে? এমনভাবে পড়াবো বা বুঝবো যেন ভুলার চেষ্টা করলে ভুলা না যায়। দেখো ফার্স্ট, যখন দর্পণের কথা আসবে তখন আমরা শিখবো অবতল দর্পণের, ঠিক আছে? আর যখন লেন্সের কথা আসবে তখন শিখবো আমরা উত্তল লেন্সের। হ্যাঁ, দর্পণের সময় অবতল দর্পণ, লেন্সের সময় উত্তল লেন্স। বাকি দুজন কই তারাও আছে, তাদের কার্যকারিতা খুব কম, পরে বলবো। প্রথম শিখবো আমরা বস্তুর বিভিন্ন অবস্থানে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের গঠন, এবং শিখবো এটা কার জন্য? অবতল দর্পণের জন্য। অবতল দর্পণের জন্য শিখব, ঠিক আছে? এখন একটা অবতল দর্পণ আঁকি আমরা এখানে। দেখো, যার প্রধানক হলো এটা, ঠিক আছে? তাহলে এই দর্পণ নাম দিলাম আমরা এম ও এম প্রাইম। এটা হলো মেরু দর্পণের, তাই না? এটা কি কি দর্পণের? মেরু। রশ্মি চিত্র তোমাদের আঁকতে বলতে পারে, ড্র করে নাও, পারবে নিজে। এখান থেকে মনে রাখবে, এখানে দূরত্ব যদি এফ ধরি আমরা, সেম ডিসটেন্স থাকে সি। সি মানে কি বুঝি আমরা? বক্রতা কেন্দ্র। মানে ওই এই গোলকটা, মানে এই অংশটা যে গোলকের অংশ ছিল
ওই গোলকের কেন্দ্র হলো তারা কি বক্রতা কেন্দ্র। আর এই বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে কে থাকে? F। সবসময় ফোকাস, মুখ্য ফোকাস যেটা সেটা মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে থাকে। মানে ও থেকে F পর্যন্ত যদি 5 সেন্টিমিটার হয়ে থাকে, সি থেকে F ও 5 সেন্টিমিটার হবে। এটা মধ্যবিন্দু এটা। তার জন্য আমরা একটা সূত্র জানতাম যে F equal to R/2। এটা দিয়ে অঙ্ক আসে F equal to R/2। F মানে কি? ফোকাস দৈর্ঘ্য। এই যে ফোকাস দৈর্ঘ্যটা কি হবে? R মানে হলো সবটা বক্রতা ব্যাসার্ধ। ওই ব্যাসার্ধের অর্ধেক হবে যাবে। বুঝলে না? ও থেকে সি পর্যন্ত যদি 10 সেন্টিমিটার হয়, ও থেকে F কত হবে? 5 সেন্টিমিটার। ঠিক আছে? আবার উল্টো ভাবে বলতে পারি, যদি ফোকাস দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয়, তো ব্যাসার্ধ কত হবে? 4। ফোকাস যদি 2 হয়, ব্যাসার্ধ কত হবে? 4। আর ব্যাসার্ধ যদি 10 হয়, ফোকাস কত হবে? 5। অর্ধেক। মানে ব্যাসার্ধের অর্ধেক হয় কি? ফোকাস। আর ফোকাসের ডাবল হয় কি? ব্যাসার্ধ। ঠিক আছে? একটা যাদের কনসেপ্টে ক্লিয়ার হয়নি দেখো, এটা মেরু, এটা হলো F, এটা হলো C। এই যে ও থেকে F টা, এটা বলা হয় ফোকাস দৈর্ঘ্য বলা হয়। ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে? আর এই ও থেকে শুরু করলে, ও থেকে শুরু করে সি পর্যন্ত, এটা বলা হয় বক্রতা ব্যাসার্ধ। আর বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করা হয়, ফোকাস দৈর্ঘ্যকে স্মল f দিয়ে ডিনোট করা হয়। এখন বুঝে গেলেন। ও থেকে সি কত? আর মানে বক্রতা ব্যাসার্ধ। ও থেকে f মানে কি? ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যাকে f দিয়ে ডিনোট করি। হ্যাঁ, ও কাছে দিছে এটা বক্রতা এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা তাকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। আর এই যে পয়েন্টটা তাকে বলা হয় ফোকাস বিন্দু। দেখো, শুধু এই পয়েন্টটার নাম হলো ফোকাস বিন্দু, আর এই পয়েন্টের নাম হলো বক্রতা কেন্দ্র। আর যখন এই মেরু থেকে আমরা ডিসটেন্স মাপবো, লেন্থ মাপবো, ওই যে রেজাল্টটা আসবে সেটা হলো তার বক্রতা ব্যাসার্ধ। সেম ভাবে মেরু থেকে এক পর্যন্ত মাপলে যে দূরত্ব যাবে, সে দূরত্বটা হলো কি? ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। এখন ক্লিয়ার হয়েছে কিনা? বলা যায় কি, ও থেকে সি যত হবে তার অর্ধেক কত হয়? ও থেকে পুরোটা যদি 20 হয়ে থাকে, এখান থেকে কত হবে? 10। বা এখান থেকে এখানে যদি 5 হয়ে থাকে, সবটা কত হবে? 10। এভাবে অঙ্ক আসে 2 মার্কস বা এমসিকিউ আসে যে কোনো একটি গোলদর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ 30, ফোকাস দৈর্ঘ্য কত হবে? 15। শেষ, মুখোমুখি হয়েছে 15, তাই না? তো এটা ক্লিয়ার হয়েছে তো? এখন আমরা বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য এগুলি শিখব। ওকে, ফার্স্ট কোশ্চেন লিখে রাখো। ফার্স্ট দেখো, বস্তু। দেখো বস্তু, খাতায় ভেবে দেখো বস্তু লেখো। বস্তু প্রথম থাকতে পারে অসীমে। অসীমে ফার্স্ট কন্ডিশন কি হতে পারে? অসীমে, নাম্বার 1। সেকেন্ড কন্ডিশন, বস্তু থাকতে পারে অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। দেখো, অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে। অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে। নাম্বার 3, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। নাম্বার 4 শিখব যে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। নাম্বার 5 শিখব ফোকাস অবস্থিত। ফোকাস।
নাম্বার 6 এ আসবে ফোকাস ও মেরুর মধ্যে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আলোর প্রতিফলনের ক্ষেত্রে, এখান থেকে তোমরা কোশ্চেন পাবে। এনিহাউ শর্ট কোশ্চেন হোক, এমসিকিউ হোক, নিউমেরিক্যাল প্রবলেম হোক বা রশ্মি চিত্র হোক, তোমাদেরকে কোশ্চেন দেবে এখান থেকে, প্রত্যেক বছর দেওয়া হয়। ঠিক আছে, তোলা হয়েছে, তুলে নাও প্রত্যেকটা বস্তুর অবস্থানটা তুলে নাও, তখন আমরা শিখে নেব যে রশ্মি চিত্র কিভাবে আঁকতে লাগে এবং কিভাবে আমরা তাদের অবস্থানগুলি নির্ণয় করতে পারি। প্রথম হলো অসীমে, তারপর হলো অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্রে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, ফোকাস এবং ফোকাস ও মেরুর মধ্যে। ঠিক আছে, এই হলো মোট 6টা অবস্থান। তো ফার্স্ট কথা মনে রাখবে, প্রথম মনে রাখবে সে তো দর্পণ, তাই না? এবং কি দর্পণ সে? অবতল দর্পণ। যেহেতু সে অবতল দর্পণ, প্রথম মুখস্থ করে নাও, অবতল দর্পণ মানেই প্রতিবিম্ব সৎ এবং অবশিষ্ট। দেখে নাও, অবতল দর্পণ মানেই হলো কি সৎ এবং অবশিষ্ট। সৎ ও অবশিষ্ট। তাহলে আমরা কি লিখতে পারি? আর এই যে সৎ এবং অবশ্য বললাম, এটা হচ্ছে তার প্রকৃতি। অনেক সময় আসে না যে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এটা পরে আমাদের প্রকৃতির পাঠের মধ্যে সৎ এবং অবশ্য কেমন। আরেকটা আসে যে প্রতিবিম্বের আকার কেমন হবে, আকারগুলি ডিফারেন্ট হয়। কেমন হয়? মনে করো বস্তুটা প্রথমে কোথায় আছে? অসীম, মানে যাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, অনেক দূরে আছে। অনেক দূর থেকে যখন কোনো আলোক রশ্মি এসে দর্পণে পড়বে, তখন যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হবে বিন্দুবৎ, মানে ঠিক ক্ষুদ্র, এতই ক্ষুদ্র বিন্দুর মতো। ফার্স্ট দেখো বিন্দুবৎ। বিন্দুবৎ। তাহলে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কেমন হয়? বিন্দুর মতো হয়। এবার ধরো পরের স্টেপ দেখো, অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, তার মানে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে কোথায় একটু কাছে আসলো, তো বিন্দুর থেকে তো বড় হবে, কিন্তু কেমন হবে? অতি অতি ক্ষুদ্র। বিন্দুর মতো হবে না, বাট ক্ষুদ্র হবে। যেমন দেখো একটা বস্তু যেমন হয়, বস্তুটা এই বড়, ঠিক আছে, আর প্রতিবিম্ব হয়েছে এতটুকু, তাহলে এটা তোমার এটা কি বিন্দু না একটা? ওইটা হয় অসীমে থাকে। এমন না হয় যে এমন হয় যে বস্তুটা হলো এটা এতটুকু আর প্রতিবিম্ব হয়ে যায় এতটুকু, বিন্দু তো না, কিন্তু তার তুলনায় কি অতি ক্ষুদ্র হয়। ঠিক আছে, মানে ক্ষুদ্র হবে। তাহলে ফার্স্ট আমরা কি লিখলাম যে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কেমন হয়? বস্তু যখন অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকবে তখন লিখব ক্ষুদ্র। এই সময় কারেন্ট চলে গেল না, জ্বালা করে দেবে। দেখো দরজা খুলে দে। এখন দেখো যখন বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে আসলো তখন কেমন হবে? ক্ষুদ্র। দেখো ক্ষুদ্র লেখো, তখন হবে ক্ষুদ্র। ওকে, ক্ষুদ্র বা ছোট লিখতে পারো। আর যখন বস্তু চলে আসবে কোথায়? বক্রতা কেন্দ্রে, তখন প্রতিবিম্ব হবে সমান, বস্তু সমান হবে। তারপর লেখো সমান। সমান। আর যখন সমান থেকে আর একটু কাছে আসবে, মানে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে আসবে, তখন হবে কি? বিপরীত, মানে জাস্ট বড় হবে।
বিবর্ধিত। লাস্ট দেখো 5 নম্বর, ফোকাসে চলে আসবে তখন হবে অসীম ভাবে বিবর্তিত, মানে অনেক বড় হয়ে যাবে। দেখো অসীম ভাবে বিবর্তিত, অসীম ভাবে বিবর্তিত, ঠিক আছে। তারপর কি হবে? অসীম ভাবে বিবর্তিত। আর যখন ফোকাস ও মেরুর মধ্যে চলে আসবে তখন অসীম ভাবে হবে না, বাট বড় হবে, ঠিক আছে, শুধু বিবর্তিত হবে। বিবর্তিত শব্দের অর্থ হলো বড়, ঠিক আছে। তো দেখো প্রথম কি শিখলাম আমরা? প্রথম কন্ডিশন কি ছিল? অসীমে। অসীমের পর বস্তু কোথায় আসলো? অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। প্রথম ছিল অসীমে, তারপর আসলো অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, তারপর কোথায় আসলো? বক্রতা কেন্দ্রের উপরে, তারপর কোথায় আসলো? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, তারপর কোথায় আসলো? ফোকাস, তারপরে প্রথম ছিল অসীমে, নাম্বার 2 আসলো এখানে 2 নাম্বার, আর 1 নাম্বার ছিল অনেক দূরে ছিল, হ্যাঁ 1 নাম্বার। তারপরে 3 নাম্বার হলো এটা, 4 নাম্বার হলো এখানে, 5 নাম্বার হলো এখানে, আর 6 নাম্বার হলো এখানে। এ হলো বস্তুর 6টা অবস্থা। 1 নাম্বার ছিল অসীমে, 2 নাম্বার হলো বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যবর্তী স্থানে, 3 নাম্বার হলো কোথায়? বক্রতা কেন্দ্রের উপরে, 4 নাম্বার হলো কোথায়? সি এবং এফ এর মাঝখানে, 5 নাম্বার হলো এফ এর মধ্যে, আর 6 নাম্বার হলো ও এবং এফ, অর্থাৎ মেরু এবং ফোকাসের মধ্যে। তো প্রথম কি ছিল? বিন্দু। প্রতিবিম্বের আকার ফার্স্ট কি ছিল? বিন্দু। তারপর কি ছিল? ক্ষুদ্র বিন্দু, তারপরে ক্ষুদ্র, তারপর সমান, তারপরে একটু বড়, তারপরে অসীম মাত্রা বিবর্তিত, আর লাস্ট অপশনে শুধুমাত্র বিবর্তিত, ঠিক আছে। এবং তার এই প্রত্যেকটার সময় কি হবে? সৎ অবশিষ্ট, সৎ অবশিষ্ট, সৎ অবশিষ্ট। লিখে নাও, বিন্দুপদ নয় কি হবে? সৎ ও অবশিষ্ট। এটাও সেম হবে, সৎ এবং অবশিষ্ট, সৎ এবং অবশিষ্ট, সৎ এবং অবশিষ্ট, শুধুমাত্র লাস্টটা বাদ দিন, ঠিক আছে। লাস্টের ক্ষেত্রে সৎ এবং অবশিষ্ট হয় না, তখন হয়ে যায় অসৎ এবং সমশিষ্ট। তো লাস্ট কন্ডিশন লিখে নাও, অসৎ ও সমশিষ্ট। দেখো এই ভুলটা যেন তোমাদের না হয়। অবতল দর্পণ দ্বারা সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, কথা সত্য, কিন্তু একটা মাত্র কন্ডিশন আছে, যে কন্ডিশনে কি হয়ে যায়? সে আর সৎ হয় না, সে কি হয়? অসৎ এবং সমশিষ্ট। কখন হয়? যখন ফোকাস এবং মেরুর মধ্যে থাকে। এটাও শর্ট কোশ্চেন আসতে পারে, যে অবতল দর্পণ দ্বারা বস্তুর কোন অবস্থানের জন্য প্রতিবিম্বটি অসৎ এবং সমশিষ্ট হবে? কখন হয়? ফোকাস এবং মেরুর মাঝখানে থাকলে হয়, শেষ। অবতল দর্পণ দ্বারা কখন প্রতিবিম্ব বস্তুর সমান হয়? ফোকাস বক্রতা কেন্দ্রে থাকে। কোথায় থাকলে হয়? বক্রতা কেন্দ্রের মধ্যে, ঠিক আছে। আমরা বলতে পারে একটি অবতল দর্পণ দ্বারা বস্তুর অসীমভাবে বিবর্তিত প্রতিবিম্ব তৈরি হয়েছে। অবতল দর্পণ দ্বারা বস্তুর অসীমভাবে বিবর্তিত প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তাহলে বস্তুটি কোথায় অবস্থিত? ফোকাস। কারণ ক্ষুদ্র ছিল, বিন্দু ছিল, তারপর ক্ষুদ্র, সমান, একটু বড়, অনেক বড়, তারপর বড়, শেষ। হলো কি না? এইভাবে আসতে পারবেন তো? শিওর? প্রত্যেকে প্রথম কি ছিল? বিন্দু, তারপর ক্ষুদ্র, বিন্দুর পরে ক্ষুদ্র, ক্ষুদ্র পরে সমান, সমানের পরে বিবর্তিত, তারপরে অসীমভাবে বিবর্তিত। তারপরে এই হলো বস্তু, প্রতিবিম্বের আকার বললাম। আর বস্তুর অবস্থান কোথায় ছিল? প্রথমে অসীমে, তারপরে অসীম এবং সি এর মাঝখানে, তারপরে সিতে, তারপরে সি এবং এফ এর মাঝখানে, তারপরে এফ এ, তারপরে ও এর মাঝখানে, শেষ।
জানি এখন একটা এমসি শর্ট কোশ্চেন আসলো মনে করো, বা সত্যমিত্র আসলো। অবতল দর্পণ দ্বারা সর্বদা বস্তুর সদ এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, সত্য মিথ্যা। কারণ কি? সব কাজটা হয় না। কারণ লাস্ট কন্ডিশনের মধ্যে হয় না। এটা কিন্তু অনেক সময় ঘুরিয়ে কোশ্চেন করে আনসার করতে পারে অনেক সময়। কারণ সবাই জানে পরে যাবে যে অবতল দর্পণ মানে সদ অবশিষ্ট, কিন্তু ওইটা ভুলে যায়। অবতল দর্পণ মানেই যে সদ এবং অবশিষ্ট তা নয়, আর একটা কন্ডিশনের মধ্যে অসদ এবং সমশিষ্ট হতে পারে। ঠিক আছে, এখন এগুলো বুঝলো তো? আমরা শিখবো রশ্মি চিত্র অঙ্কন করা, কিভাবে আমরা চিত্রগুলো অঙ্কন করতে পারি। এটা খুব ইজি। ফার্স্ট অবতল দর্পণ আঁকলাম একটা আমরা, এটা হলো কি প্রধান অক্ষ। ফার্স্ট তোমরা কিভাবে রশ্মি চিত্র অঙ্কন করবে? বললো বস্তুটি অসীমে অবস্থিত, তাহলে রশ্মি চিত্র কেমন হবে? ঠিক আছে, আমরা প্রথমে একটা দর্পণ আঁকবো, নাম দিলাম এম ও এম প্রাইম। এটা কি হবে? এফ, এখানে হবে সি। এখন বস্তু কোথায় অবস্থিত বললাম? বস্তু অসীম অবস্থিত, অনেক দূরে আছে, কোথায় যাই না আমরা। ওখান থেকে কি হয়, আমরা দুটো রশ্মিকে কনসিডার করব। একটা আসলে করে এদিকে, এখানে পড়লো এসে, আরটা এসে পড়লো করো এখানে, পড়লো তো? পড়ার পর একটা রশ্মি বের হয়ে গেল এই দিক দিয়ে, আরটা বের হলো। এই যে প্রতিফলিত রশ্মিগুলি, এগুলি হচ্ছে আপতিত রশ্মি, এগুলি হলো কি প্রতিফলিত রশ্মি। যেখানে ইন্টারসেক্ট করেছে সেখানেই প্রতিবিম্ব তৈরি হয়। এই যে এখানে যেখানে বিন্দুটা হয় সেখানে তার মাথাটা থাকে। দেখো তাহলে এই তলের সাপেক্ষে মাথাটা নিচের দিকে না, তাই বলা হয় অবশিষ্ট। অবশিষ্ট শব্দের অর্থ হলো বস্তু যে অবস্থায় রয়েছে তার প্রতিবিম্ব মাথাটা যদি উল্টে যায়, এটার অর্থ হলো অবশিষ্ট। আর সমশিষ্ট শব্দের অর্থ হলো বস্তুর মাথা যেদিকে থাকবে প্রতিবিম্বের মাথা সেই দিকেই থাকবে। যেমন আমরা আমাদের বাড়িঘরের যে দর্পণের সামনে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, বিশেষ করে মেকআপের সময় যে দর্পণের সামনে দাঁড়াও, সেই দর্পণটা হলো কি সমশিষ্ট। যদি তখন এমন হতো এটা সমশিষ্ট নয় অবশিষ্ট হতো, তাহলে মেকআপ হতো কোথায়? নিচের দিকে। এমনি করে নিতে হবে। তুমি দর্পণটাকে এমনি করলে দর্পণ তোমাকে এমনি করে দিত। হ্যাঁ। একটা সাইডে সোজা দেখা আর একটা সাইডে কারণ চামচটা এমন হয় না, একটা উত্তল হয় আর একটা অবতল কাজ করে, এই কারণে উল্টো হয়ে যায়। ঠিক আছে, দেখো যখন তোমরা এক সাইডে দেখবে তখন উল্টা হয়, দেখবে উল্টা হয় কেন? ওইখানে অবতল দর্পণের মতো কাজ করে, তার কারণে অবশিষ্ট হয়ে যায়, উল্টে যায়। ঠিক আছে, তখন মেকআপ মুখে না করে পায়ে করতে হবে, তাহলে মুখে যাবে। আচ্ছা দেখো ফার্স্ট কন্ডিশনে, দেখো যখন বস্তু অসীমে তাহলে রশ্মি চিত্র এরকম হয়। আঁকতে পারবে? চোখ বন্ধ করে দর্পণ আঁকবে, একটা প্রথম অক্ষ আঁকবে, এফ এবং সি আঁকবে, দুটো রশ্মি এসে পড়বে, এখানে মাঝখানটা পড়বে, ইন্টারসেক্ট হবে, এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। তো দেখো বস্তু কোথায় আছে যাই না আমরা, অনেক দূর হতে পারে, তো ওই বস্তু সাপেক্ষে প্রতিবিম্ব দেখো দূরে, তার জন্য আমরা বলি কি বিন্দু, মানে বিন্দুর মতো অতি ক্ষুদ্র হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যখন তোমরা খাতায় ড্র করবে তখন এই লেন্থ গুলো কিন্তু সেম রাখবে। যদি এখান থেকে এখানে 2 সেন্টিমিটার নাও, এখান থেকে এখানে 2 সেন্টিমিটার নেবে, ঠিক আছে, বা এখান থেকে এখানে যদি 3 নাও, এই এফ থেকে সিও 3 নেবে, কারণ তারা কিন্তু মধ্যবর্তী থাকে। এফ যে থাকে, এফ কিন্তু ও এবং সি এর মাঝখানে থাকে। ঠিক আছে, আর বস্তু কোথায় নেব? যদি আসে বস্তু অসীমে, তাহলে বস্তু দেখা দরকারই নেই আমার। ঠিক আছে না, যদি বলে বস্তুটা দেখো, এখন বলছি নাম্বার 2, আমরা দর্পণ আঁকলাম, এটা হলো ও, এটা হলো এফ এবং এটা হলো কি
সি হয়ে গেছে, এম ও এম প্রাইম। দেখো 2 নম্বর কন্ডিশন কি বলেছে, বস্তু কোথায় অবস্থিত, অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। তাহলে অসীম তো কোথায় জানি না, বক্রতা কেন্দ্র জানি আমরা, তখন আমরা বস্তুটা কোথায় রাখবো, কোনো মাপ লাগবে না, অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে, মানে সি এর লেফট সাইড এদিকে, এদিকে আছে। ঠিক আছে, যখন বলবে যে বস্তুটি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত, তোমরা এখানে বস্তুটা আঁকবে। আঁকা হলো। এখন রশ্মি চিত্র আঁকার সময় শুধু 3টা কন্ডিশন মনে রাখবে। যে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে পড়ে সে এফ দিয়ে বের হয়ে আসে। ঠিক আছে, যে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে পড়বে সে এফ দিয়ে বের হয়ে আসবে। যে রশ্মিটা এফ দিয়ে প্রবেশ করবে সে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে আসবে। উল্টোটা প্রধান অক্ষের সমান্তরালে গেলে এফ দিয়ে আসবে, আর এফ দিয়ে প্রবেশ করলে সমান্তরালে বের হয়ে আসবে। ফার্স্ট কথা কি না, কোন রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে সে বের হবে কোন দিক দিয়ে, এফ দিয়ে। আর কোন রশ্মি যদি এফ দিয়ে প্রবেশ করে বের হবে কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল। কনসেপ্ট ক্লিয়ার? এফ দিয়ে ঢুকলে সমান্তরালে আসবে, সমান্তরালে গেলে এফ দিয়ে বের হবে। ফার্স্ট। নেক্সট, কোন রশ্মি যদি সি দিয়ে প্রবেশ করে সি দিয়ে বের হবে। কোন রশ্মি সি দিয়ে প্রবেশ করলো সি দিয়ে বের হয়ে যাবে, যে পথে আসবে সেই পথে সে বের করবে। আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন রশ্মি যদি এসে উতে পড়ে যে অ্যাঙ্গেলে পড়ে সেই অ্যাঙ্গেলে সে বের হয়ে আসবে। যদি কোন রশ্মি এসে এইভাবে পড়ে, এই যে অ্যাঙ্গেলটা সে ঠিক সমান অ্যাঙ্গেলে মনে থাকবে। কোন রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, কোন রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় সে বের হবে কি হবে, এফ দিয়ে। অথবা কোন রশ্মি যদি এফ দিয়ে প্রবেশ করে বের হবে কি হবে, সমান্তরালে। আর কোন রশ্মি যদি সি দিয়ে প্রবেশ করে তাহলে সি দিয়ে আবার বের হয়ে যাবে। মনে থাকবে। ফার্স্ট কি ছিল বলতো, এফ দিয়ে প্রবেশ করলে সমান্তরালে বের হবে, আর যদি সমান্তরালে প্রবেশ করে তাহলে এফ দিয়ে বের হবে। এফ হলো সি। ঠিক আছে, আরটা হলো যদি সি দিয়ে প্রবেশ করে সি দিয়ে বের হবে, আরটা হলো যদি মেরুতে পড়ে গিয়ে যে অ্যাঙ্গেলে পড়বে সেই অ্যাঙ্গেলে বের হয়ে যাবে। এগুলো 3টা কন্ডিশন। ঠিক আছে, মাথা তো আর কোনো ভিত্তি নেই না, কাজ করে না, তাদের তো চলতে হবে। কিছু রক্তদান করো। কোন মহান ব্যক্তি বলেছিল রক্তদান নাকি মহৎ দান, দান করো। কেউ বলেছিল জীবে প্রেম করে যে জন সে জন সে বিশেষ শ্রেষ্ঠ, জীবকে ভালোবাসো রক্তদান। হ্যাঁ নেক্সট দেখো, নিচে 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 মাঝখানে রাখ, মাঝখানে দিয়ে নিচে রাখ যাতে পায় না লাগে। দেখ ব্যাস, হ্যাঁ চলবে। এখন দেখো নাম্বার 2। হ্যাঁ, অসীম গেল, এখন কোথায়, অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। এখন লক্ষ্য করো, বস্তু তো এখানে, বস্তুর নাম দেবো আমরা পি এবং কিউ। পি কোন নাম দিলাম, প্রথম বস্তু থেকে একটি রশ্মি গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে পড়বে। পড়লো এখানে, নাম দিলাম মনে করো এ। এখান থেকে পি এ পথে গিয়ে পড়লো, যে রশ্মিটা দর্পণে পড়লো
সে বের হবে কোন দিক দিয়ে? এফ দিয়ে। এফ দিয়ে এ বি পথে চলে আসলো, শেষ। আরেকটি রশ্মি চাইবে সি দিয়ে যাওয়ার জন্য, চেষ্টা করবে সি দিয়ে যাওয়ার জন্য, না পেলে তোর কিছু করার নেই, যতক্ষণ সম্ভব সি দিয়ে যাওয়ার চেষ্টা করে। সি তো তার সামনে আসছে না, সি দিয়ে প্রবেশ করবে, সি দিয়ে প্রবেশ করবে। সি দিয়ে প্রবেশ করলে সি দিয়ে আবার বের হবে। ইন্টারেস্ট করলো না এখানে, দেখো এই যে হলো বস্তুটি, এটা হবে পি প্রাইম, এটা হবে পি প্রাইম, এটা হবে কিউ প্রাইম। উল্টে গেল না, এটা বস্তু ছিল এরকম ভাবে, মাথা ছিল উপরে, এখানে কোথায়? নিচে, পি প্রাইম কিউ প্রাইম। তো দেখো তো এই বস্তুর তুলনায় প্রতিবিম্ব ছোট, ক্ষুদ্র না? বস্তুর তুলনায় এটা ছোট না, এটা তার জন্য বলা হয় অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে হলে ক্ষুদ্র হবে। ঠিক আছে, হলো এটা। নেক্সট, এখন যদি বলে পরের কন্ডিশন, বললো যেটা দর্পণ ও এফ সি, আর এটাকে নিয়ে আমরা ও এফ সি। এখন লক্ষ্য করো, নেক্সট নাম্বার 3 নাম্বার কি ছিল? বক্রতা কেন্দ্র বস্তু না? বস্তুকে আগে তোমরা কোথায়? বক্রতা কেন্দ্রে। এই ক্ষেত্রে একটা বলে রাখি, যদি পরীক্ষা আসে, তোমরা যখনই বক্রতা কেন্দ্র হয় তখন প্রতিবিম্ব কোথা তৈরি হবে? বক্রতা কেন্দ্রের মধ্যে তৈরি হয়, সমান না? তাহলে এই সিটা তোমরা তার নিচে দেবে না, একটু সাইডে দেবে, প্রতিবিম্ব তৈরি হবে, তাই না? তখন কি হয়? প্রধানকের সমান্তরালে গিয়ে পৌঁছয় একটা রশ্মি এখানে, সে বের হবে কোন দিক দিয়ে? এফ দিয়ে, এফ দিয়ে বের হবে। তাহলে পি ছিল কিউ, এ থেকে পড়লো বি তে বের হয়ে আসলো, বাস প্রশ্ন হলো একটা। এখন দেখো সে তো সি এর উপর দাঁড়িয়ে আছে, তো সি দিয়ে যাওয়া তো সম্ভব না, বাকি কি আছে মাঝখানে? এফ তো জায়গা আছে খালিটা, সে এখন মাঝখানে প্রবেশ করবে, এফ দিয়ে প্রবেশ করলো মনে করো, ঠিক আছে? আর যখন এফ দিয়ে আসে তখন বের হবে কোন দিক দিয়ে বলো তো? এফ দিয়ে আসলে সমান্তরালে, সমান্তরালে এটা রশ্মি ড্র করবে, সমান্তরালে এই যে এখানে সমান্তরালে এটা রশ্মি ড্র করবে, যেটা এখানে ইন্টারেস্ট করবে, এটা হলো তার প্রতিবিম্ব। দেখো সি তে যদি দাঁড়িয়ে থাকে, সি এর মধ্যেই তার প্রতিবিম্ব তৈরি হয় এবং বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তবে তোমাদের বলে রাখি, যখন তোমরা পরীক্ষা হলে তাড়াহুড়ো করতে যাবে, যদি সি তে আসে কোশ্চেনটা, এই পয়েন্ট মনে রাখতে হবে, মিলাতে পারবে না। সি তে আসলে আমি যেভাবে করলাম সেভাবে করতে গেলে কখনো এমন হতে পারে, দেখবে তোমাদের ইন্টারনেটে বললো এইদিকে, মানে এদিকে হলো এরকম হয়ে যাবে, অথবা এরকম হয়ে যাবে, বা এরকম হয়ে যাবে, এরকম কন্ডিশন হতে পারে, মানে সি এর মধ্যে আসলোই না। কেন আসলো না? তোমরা যে চোখের আন্দাজে করতে যাবে, যদি সামান্য একটু চুল পরিমাণ ভুল হয়ে থাকে এই সমান্তরাল রশ্মি আঁকতে গিয়ে, তাহলে বস্তুটা সিতে উৎপন্ন হয় না। তখন তোমরা কি করবে? ঠিক আছে, তখন করণীয় হলো এটা, এটা এফ ছিল, এটা সি তে ছিল, তাই তো? তখন করণীয় হলো, যদি সি তে আসে আগে বস্তুটাকে আঁকবে, আঁকার পরে আবার সেম মাপ নিয়ে নিচে প্রতিবিম্ব এঁকে দেবে, ঠিক আছে? সেম মাপে নিচে প্রতিবিম্ব, মানে রশ্মি আসার আগে প্রতিবিম্ব এঁকে দেবে, আঁকার পর সমান্তরাল এটা দেবে, এখানে মিলিয়ে দেবে, আর টেবিল দেবে, এখানে মিলিয়ে দেবে, বাস শেষ। আগে আমরা এখানে নেবো, তারপর প্রধানকের সমান্তরাল এফ দিয়ে বের হবে, আর এফ দিয়ে নিয়ে সি তে মিলিয়ে দেবে, মিলে যাবে, বুঝলে তো? এটা হলো সি তে হলে তোমরা কি করবে, এগুলো করবে। নেক্সট, পরবর্তীতে কোথায় ছিল বলতো? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। ফোকাস এবং কোথায়? বক্রতা কেন্দ্রের মধ্যে। তো ফোকাস হলো এটা, বক্রতা কেন্দ্র এখানে, এখানে আঁকলাম এটা বস্তুটা, নাম হলো কি? পি এবং কিউ।
প্রধানককে সমান্তরালে গেল, বের হবে কোন দিক দিয়ে? এটা কোন দিকে বের হবে? এবার এফ দিয়ে না? বের হবে। এবার দেখো এই বস্তুর জন্য সি আছে তো, সি আছে না? তাহলে সি দিয়ে প্রবেশ করবে, এভাবে হবে এটা। এইভাবে প্রবেশ করবে, এভাবে যাবে, আবার সেম ভাবে এটা ব্যাক করবে। তাহলে দেখো তো এই প্রতিফলিত রশ্মিগুলি কোথায় ইন্টারসেক্ট করলো? এই বিন্দু না? এখন যদি আমরা প্রধানকতে লম্ব আঁকি একটা, পি প্রাইম কিউ প্রাইম, এই ক্ষেত্রে দেখো বস্তুর তুলনায় প্রতিবিম্ব কেমন হয়? বড় না? তার জন্য বলি আমরা বস্তু সি এবং এফ এর মাঝখানে হলে প্রতিবিম্ব কেমন হবে? বিবর্ধিত হবে। চিত্র আঁকা হয়েছে? যখন বস্তু সি এবং এফ এর মাঝখানে থাকে তখন প্রতিবিম্ব কেমন হয়? বিবর্ধিত হয়। ঠিক আছে? আর যখন এফ এ হবে তখন কি হয়? এফ এর মধ্যে হলে দেখো তো নেক্সট আমরা রাখলাম ও এফ সি, এখন এফ এ অবস্থিত বস্তুটা। তাহলে দেখো প্রধানকে সমান্তরালে যাবে একটা রশ্মি, বের হবে কোন দিক দিয়ে? এফ দিয়ে না? এফ দিয়ে তো বের হবে। নেক্সট আটা দেখো সি আছে না? সি দিয়ে বের হবে। দেখো সি দিয়ে প্রবেশ করলে সি দিয়ে বের হয়, তাই না? এখনো তো ইন্টারসেক্ট করলো না, কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে, কমছে জায়গাটা, ডিসটেন্সটা। কোথাও না কোথাও গিয়ে এটা ইন্টারসেক্ট করবে, কোথাও কোথাও যাবে এটা। তোমাদের খাতার মধ্যে কিন্তু জায়গা হবে না, এটা তোমরা জাস্ট স্টেটমেন্ট লিখে ছেড়ে দেবে। এখনো করো না, কিন্তু আরো আসলে হয়তো এদিকে কোথাও এসে করতে পারে। তাহলে দেখো বস্তু ছিল কতটুকু এখানে, আর প্রতিবিম্ব আসলে কি হবে এখান থেকে? কত বড় হবে এটা? তার জন্য বলা হয় অসীমভাবে বিবর্ধিত। বুঝতে পেরেছো? আর তোমরা যখন খাতায় করবে তোমাদের কিন্তু ইন্টারেস্ট করবে না, তোমাদের আসবে এরকম ভাবে, তোমাদের সাথে চলে আসবে, আর জায়গা থাকবে না, খাতা শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওইটাই বলা হয় অসীমভাবে বিবর্ধিত। ক্লিয়ার? আর লাস্ট কন্ডিশন কি ছিল? ও এবং এফ এর মাঝখানে হলো। লাস্ট কি ছিল? ও এবং এফ এর মাঝখানে। ওইটা কি আমরা দেখো, এটা হলো আমাদের অবতল দর্পণ, এটা হলো ও এফ এবং দিলাম সি। এখন এখানে আছে বস্তুটা। তো প্রথম রশ্মি কি হয়? প্রথম অক্ষের কি সমান্তরাল, বের হবে কোন দিক দিয়ে? এফ দিয়ে বের হয়ে আসবে। আর নেক্সট আটা কোন দিকে যাবে? সি দিয়ে না? দেখো একটি রশ্মি গেল এফ দিয়ে, একটা আসলো সি দিয়ে। এখন তার দিকে ডিসটেন্স কি কমে না বাড়ে? কোথাও কি ইন্টারসেক্ট করবে? করবে না। তখন আমরা কি করি? ইমাজিন করি যদি এগুলিকে আমরা পেছন দিকে বাড়াই তাহলে কোনটা জায়গা গিয়ে ইন্টারসেক্ট হবে এখানে, হলো কি না? পেছনে বাড়ালে ওই তখনই হয় অসৎ এবং সমশীর্ষ। দেখো বস্তুর উপর দিয়ে মাথা, এটারও মাথাটা উপর দিকে, এবং তার তুলনায় সে কি ছোট না বড়? তার জন্য বলে কি বিবর্ধিত। হলো তো? এই হলো 6টি কন্ডিশন। রশ্মি চিত্র পাবে তো? হ্যাঁ, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য এ হলো প্রতিবিম্বের প্রকৃতি, আকার এবং তার অবস্থা। ঠিক আছে? আজকের ক্লাসে এতটুকু। পরবর্তী ক্লাসে যে নিউমেরিক্যাল প্রবলেম আছে এখান থেকে ওগুলি করা।